ধারক ও ধারকত্বের আলোচনা আমরা দেখেছি যে একটি ধারকের প্রধান কাজ হচ্ছে শক্তিকে সঞ্চয় করে রাখা এবং প্রয়োজন অনুযায়ী সেই শক্তিকে সাপ্লাই দেওয়া। তাহলে ধারকের মধ্যে সেই সঞ্চিত শক্তির পরিমাপটা আমরা কিভাবে করতে পারি, এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয়। যে একটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তি, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর, সেটা কত হয় বা সেটা কিভাবে পরিমাপ করতে হয়, তার রাশিমালা কি, সেটা নিয়েই আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে দেখবে আমরা খুব সহজেই কিভাবে একটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালাটাকে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এর আগের ভিডিও আলোচনা একটা গোলাকার পরিবাহী ধারকত্ব নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন কি দেখেছিলাম যে এই রকম যদি একটা গোলকাকার পরিবাহী আমাকে দেওয়া থাকে যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে তার ক্ষেত্রে ধারকত্বের রাশিমালাটা আমরা নির্ণয় করেছিলাম, সেটা পেয়েছিলাম C = 4πε0 × r। এই আলোচনায় আমি কি বলেছিলাম যে একটি ধারক সবসময় একটা পরিবাহী বস্তু দ্বারা গঠিত, মানে ধারক যেই বস্তুটা দ্বারা গঠিত হয় সেটা হচ্ছে একটা পরিবাহী, সেটা কখনোই একটা অপরিবাহী হতে পারে না। তার মানে আমি বলতে পারি এই যে একটা কন্ডাক্টর, এটাকে কি বলেছিলাম, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর। তাহলে স্ফেরিক্যাল কন্ডাক্টরকে আমরা এটা কি বলেছিলাম, স্ফেরিক্যাল কন্ডাক্টর মানে গোলাকার পরিবাহী। এবার আমরা বলছি কি ধারক হচ্ছে সবসময় একটা পরিবাহী বা একটা কন্ডাক্টর, তার মানে এটাকে স্ফেরিক্যাল কন্ডাক্টর না বলে আমি একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরও বলতে পারি। এটাকে আমি একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরও বলতে পারি। তার ক্যাপাসিটেন্সের ভ্যালু আমরা পেলাম, তার মানে এটা হচ্ছে একটা গোলকাকার ধারক যার ধারকত্বের মান হচ্ছে 4πε0 × r, অর্থাৎ সেটা শুধুমাত্র তার ব্যাসার্ধের উপরে নির্ভর করে। আসলে প্রাথমিকভাবে আমরা যে ধারকের ধারণা নিয়ে এসেছিলাম সেটা ছিল একটা গোলকাকার ধারক। পরবর্তীতে দেখা যায় যে এই যে গোলাকার ধারকের কনসেপ্ট সেটা খুব একটা ইউজফুল নয়, সেটা আমাদের ক্ষেত্রে খুব একটা ফ্রুটফুল একটা ইনভেনশন ছিল না। তখন কি করা হলো, এটাকে বাতিল করে এটার একটা মডিফিকেশন করে নতুন ধরনের ধারকের আমরা উপস্থাপন করলাম ধারণা। সেটা কি ছিল, সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব এবং সেটাই হচ্ছে আমাদের সিলেবাসের মেইন আলোচনার বিষয়, যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে তার ধারকত্বের মান কত হয়, তার ক্ষেত্রেই সেটা নিয়েই আমরা বিস্তারিতভাবে মেইনলি আলোচনা করা হয়েছে তোমাদের সিলেবাসে। তো প্রাথমিকভাবে যেই ধরনের ক্যাপাসিটর বা যেই ধরনের ধারকের উৎপত্তি ঘটেছিল সেটা ছিল একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা একটা গোলকাকার ধারক। তাহলে এটাও একটা ধারক, আর আমরা যে পরবর্তীকালে মডিফাইড হয়ে যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাত ধারকের ধারণা পেয়েছি সেটাও একটা ধারক। তাহলে এই ধারকের মধ্যে যে সঞ্চিত শক্তির পরিমাণ যা হয় ওই ধরনের, অর্থাৎ সমান্তরাল পাত ধারকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণটাও ঠিক একই হয়। তাহলে আমরা দেখব এই ক্ষেত্রে যে এইরকম একটি গোলকাকার ধারকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণটা কত। পরবর্তীতে যখন আমরা সমান্তরাল পাত ধারকের আলোচনা করব তখন দেখব যে কেন এই ধরনের ক্যাপাসিটরকে বাদ দেওয়া হলো আর ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ধারণা আনা হলো এবং তার ক্ষেত্রে শক্তির রাশিমালাটা কত হয়। সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই ক্ষেত্রে আমরা যে রাশিমালাটা পাচ্ছি ওই ক্ষেত্রেও ঠিক সেম সেই জিনিসটাই পাবো, কারণ এটাও একটা ক্যাপাসিটর, ওটাও একটা ক্যাপাসিটর। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো আমরা কি বলেছিলাম যে এইরকম একটা গোলকাকার ধারক যাকে আমরা বাইরে থেকে আধান দিচ্ছিলাম, অর্থাৎ আমার কাছে ধরে নাও +q পরিমাণ আধান রয়েছে যেটা আমি এই গোলকাকার ধারকটিকে দিচ্ছিলাম। এবার আমরা যখন তড়িৎ বিভব পার্থক্য এই আলোচনা করেছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটা বস্তু চায় তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থানে থাকতে এবং প্রত্যেকটি আধানও চায় তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থানে থাকতে, এবং একটি আধানের ক্ষেত্রে তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থানটা কোথায়, অসীম দূরত্ব, অর্থাৎ r = ইনফাইনাইট ডিস্টেন্স হচ্ছে প্রত্যেকটি আধান থাকার প্রাথমিক অবস্থান। আমরা যখনই বলছি যে এই গোলকাকার ধারকটির মধ্যে আমি কিছু পরিমাণ আধান দিচ্ছি, আসলে সেই আধানটিকে আমি অসীম দূরত্ব থেকে নিয়ে এসে এই ধারকটিকে দিচ্ছি। তার মানে এই যে +q আধানটি এটা আসলে আমাদের প্রাথমিকভাবে এই অসীম দূরত্বে রয়েছে। এখন দেখো এই যে +q আধানটিকে আমরা অসীম দূরত্ব থেকে এই গোলকাকার ধারকটির মধ্যে নিয়ে আসছি, তাহলে আমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। আর সেই কৃতকার্য কি হয়, সেই আধান সমষ্টির মধ্যে স্থিতিশক্তি রূপে বা তড়িৎ বিভব শক্তি রূপে সঞ্চিত থাকে, যেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। একটি আধান সমষ্টির মধ্যে সঞ্চিত তড়িৎ বিভব শক্তি বা তড়িৎ স্থিতিশক্তির মান কত হয়। তাহলে এই +q আধানকে নিয়ে আসতে আমার ধরে নাও w পরিমাণ কৃতকার্য করতে হয়েছে, এবং সেই কৃতকার্য কি হচ্ছে, সে আধান সমষ্টির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকছে। তাহলে +q পরিমাণ আধানের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান যদি u হয়,
তাহলে একক ধনাত্মক আধানের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান কত হবে? U/Q। আর আমরা তড়িৎ বিভবের ধারণা থেকে জানি যে এটাই হচ্ছে তড়িৎ বিভবের রাশিমালা, V = U/Q। কেন? যে কিউ পরিমাণ আধানের মধ্যে সঞ্চিত তড়িৎ বিভব শক্তি যদি ইউ হয়, তাহলে একক আধানের মধ্যে যে সঞ্চিত বিভব শক্তি সেটাই হচ্ছে তড়িৎ বিভবের মান। তাহলে V = U/Q। এবার দেখো, এই যে আমরা প্লাস কিউ আধানটিকে এখানে নিয়ে আসছি, সেই নিয়ে আসার ফলে আমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। যখন আমি একটা আধানকে নিয়ে এসেছিলাম তখন আমাকে কত কৃতকার্য করতে হয়েছে? কোনো কৃতকার্য করতে হয়নি। কেন? সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। কারণ এখানে যদি কোনো আধান পূর্ব থেকে না থাকে তাহলে এখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, তার মানে এই আধানটিকে নিয়ে আসার জন্য কোনো রকম বিকর্ষণ বলের উপরে ক্রিয়া করেনি, তাহলে আমাকে কোনো পরিমাণ কৃতকার্য করতে হয়নি। কিন্তু এই আধানটি যখন একবার চলে এসেছে, দ্বিতীয় আধানকে যদি আমি আনতে যাই তাহলে আমাকে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। কারণ কি, এই দ্বিতীয় আধানটি আনার আগে যে প্রথম আধানটি আমি এনে রেখেছিলাম, এই আধানটির উপস্থিতির জন্য এখানে একটা অলরেডি তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেছে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন আমি অন্য কোনো একটি আধানকে নিয়ে আসতে চাইছি, সেই দ্বিতীয় আধানটি প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হচ্ছে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে যখন আমরা আধানটিকে এখানে নিয়ে আসতে চাইছি জোর করে, তাহলে আমাকে কি করতে হচ্ছে? বিকর্ষণধর্মী তড়িৎ বলের বিরুদ্ধে গিয়ে কিছু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে, এবং সেই কৃতকার্য কি হচ্ছে? তার মধ্যে তড়িৎ বিভব শক্তি রূপে সঞ্চিত থাকছে। তার মানে কি, দেখো, আধানের সংখ্যা যত বাড়ছে, আমি মনে করো আরও একটা আধান নিয়ে এলাম, তারপরে আরও একটা আধান নিয়ে এলাম, তারপরে আরও একটা আধান নিয়ে এলাম, তার মানে এইভাবে যখন আমরা আধানের সংখ্যা বাড়ছে, তড়িৎ বিভব শক্তির মান তত বাড়তে থাকবে। কারণ আধানের সংখ্যা যত বাড়ছে, বিকর্ষণধর্মী তড়িৎ বলের মান তত বাড়ছে, আর বিকর্ষণধর্মী তড়িৎ বলের মান যত বাড়ছে, আমার কৃতকার্যের পরিমাণ তত বাড়ছে। আর কৃতকার্য বাড়া মানে হচ্ছে তড়িৎ বিভব শক্তি বা তড়িৎ স্থিতিশক্তির মান বাড়া। তার মানে আধান বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তির মান বাড়ছে, আর বিভব শক্তির মান বাড়া মানে বিভবের মান বাড়া। তাহলে ভি পরিমাণ বিভব, যখন কোনো আধান ছিল না তখন বিভবের মান কত ছিল? 0। যখন আমরা আধান আনতে শুরু করলাম, বিভবের মান বাড়ছে, বাড়তে 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 যখন আমি প্লাস কিউ পরিমাণ আধান নিয়ে এলাম, তখন ধরে নাও আমার বিভবের মান হলো ভি। তাহলে আমরা বলতে পারি যে ভি পরিমাণ বিভব বৃদ্ধি করার জন্য আমাকে কত পরিমাণ আধান নিয়ে আসতে হয়েছে? কিউ পরিমাণ আধান। তাহলে একক পরিমাণ বিভব বৃদ্ধি করার জন্য কত পরিমাণ আধান নিয়ে আসতে হবে? Q/V। এটাই তো হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স বা ধারকত্বের মান। কারণ ধারকত্বের সংজ্ঞা থেকে আমরা দেখেছি যে কোনো একটা পরিবাহীর ধারকত্ব বলতে বোঝায় যে একক পরিমাণ বিভব বৃদ্ধি করার জন্য আমাকে যে পরিমাণ আধান প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব। এক্ষেত্রে আমাদের ভি পরিমাণ বিভব বৃদ্ধি করার জন্য আমাকে কিউ পরিমাণ আধান প্রয়োগ করতে হচ্ছে, তাহলে একক পরিমাণ বিভব বৃদ্ধি করার জন্য কত পরিমাণ আধান প্রয়োগ করতে হবে? Q/V। সেটাই হচ্ছে ধারকত্ব সি এর সঙ্গে সমান। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম C = Q/V। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা লিখতে পারি Q = CV। এটাকে আমি একটু বক্সের মধ্যে করে রাখি, কারণ এটা আমাদের এক্ষেত্রে কাজে লাগবে। হলো। আবার আমরা যখন তড়িৎ বিভব পার্থক্যের ধারণা পেয়েছিলাম, সেখানে আমরা কি দেখেছি? যে কোনো একটি আধানকে, এই যে একটি আধান, তাকে আমি অসীম দূরত্ব থেকে এখানে নিয়ে আসছি। তড়িৎ বিভব পার্থক্যের ধারণা থেকে দেখেছি, ধরে নাও এটা হচ্ছে আমাদের এ অবস্থান আর এটা হচ্ছে আমাদের বি অবস্থান। তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে যদি আমাকে কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে হয়, কি বললাম? কিউ পরিমাণ আধানকে আমি এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে যেতে চাই, তাহলে তার ফলে যদি আমাকে কৃতকার্য করতে হয় WA/B, তাহলে আমরা বিভব পার্থক্যের ধারণা থেকে বলতে পারি VB - VA = WA/B/Q। তার মানে কিউ পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে যদি W পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে আমরা বলতে পারি এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য, অর্থাৎ VB - VA = WA/B/Q। এটাও আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। তাই এটাকে আমরা একটু বক্স করে লিখে রাখি। আচ্ছা, এবার দেখো, এই যে প্লাস কিউ আধানটিকে আমি অসীম দূরত্ব থেকে, অর্থাৎ যেটা কিনা আমাদের এই আলোচনা অনুযায়ী এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসছি, তো তাহলে এ বিন্দু হচ্ছে আমাদের এই অসীম অবস্থান। তাহলে এই অসীম অবস্থান থেকে বি বিন্দুতে, অর্থাৎ এই গোলকাকার ধারকটির মধ্যে যে নিয়ে আসছি, সম্পূর্ণ আধানকে তো আমরা একবারে নিয়ে আসতে পারছি না, একটা 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 করে আমি নিয়ে আসছি আধানগুলোকে। তাহলে ধরে নাও এই সমস্ত আধানকে আমাকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে, অর্থাৎ এই গোলকাকার ধারকটির মধ্যে নিয়ে আসতে 10 মিনিট সময় লাগছে, এক্সাম্পল হিসাবে ধরে নিলাম। তাহলে যে কোনো একটা মুহূর্তে, ধরে না আমি 4 মিনিট পরে দেখলাম যে কত পরিমাণ আধান এলো, 4 মিনিট পরে আমার স্মল কিউ পরিমাণ আধান আনা হয়েছে।
আচ্ছা, এখানে একটা পার্টিশন দিয়ে দিই, তাহলে এই পাশের আলোচনার সাথে এই পাশের আলোচনা যেন মিলিয়ে না যায়। ঠিক আছে, এইরকম একটা পার্টিশন দিয়ে দিলাম। আচ্ছা, তাই আমি কি বললাম যে এই সমস্ত আধানকে অসীম দূরত্ব থেকে এখানে নিয়ে আসতে আমাকে 10 মিনিট সময় লাগছে। আমি দেখলাম 4 মিনিট পরে কত পরিমাণ আধান আনা হয়েছে, কিউ পরিমাণ আধান আনা হয়েছে। আমি যদি এই সমস্ত আধানকে নিয়ে আসি 10 মিনিট পরে, এই গোলকাকার ধারকটির বিভবের মান কত হবে, কিউ পরিমাণ আধান নিয়ে আসলে পরে তার বিভবের মান হবে ভি। তাহলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়ালস টু সিবি। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্রত্যেকটা ধারক প্রত্যেকটা পরিবাহীর জন্য এই ধারকত্ব অর্থাৎ সি এর ভ্যালুটা ফিক্সড। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন কিউ পরিমাণ আধানকে নিয়ে আসলাম তখন নিশ্চয়ই আমরা ভি পরিমাণ বিভব পাবো না, একটু কম বিভব পাবো, কারণ ভি বিভব তখনই পাবো যখন আমরা সমস্ত আধানকে নিয়ে আসবো। তাহলে স্মল কিউ পরিমাণ আধানকে নিয়ে আসার ফলে বিভবের মান যদি স্মল ভি হয়, তাহলে আমরা লিখতে পারি এই এক্সপ্রেশনটাকে কি লিখতে পারি, এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি না কিউ ইজ ইকুয়ালস টু সি ইন্টু স্মল ভি। সিটাকে কেন লিখলাম, এই যে আমি বললাম যে প্রত্যেকটা পরিবাহী ধারকত্বের মান ফিক্সড, আমি কত পরিমাণ আধান নিয়ে আসছি তার উপরে ডিপেন্ড করছে বিভবের মানটা কত হবে। সি সবসময় ফিক্সড থাকছে, সেটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? এই যে কিউ বাই ভি সেটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা কত, সেটা হচ্ছে সি। তাহলে দেখো আমরা পেলাম কিউ ইজ ইকুয়ালস টু সি ইন্টু ভি। এবার যে কথাটি বললাম একটু আগেই যে এই সমস্ত আধানকে তো আমি একবারে নিয়ে আসছি না, অল্প অল্প করে নিয়ে আসছি। ধরে নাও আমি ডি কিউ ডি কিউ ডি কিউ এইভাবে করে আধানগুলোকে এখান থেকে এই গোলকাকার ধারকটির মধ্যে নিয়ে আসছি। তাহলে কিউ পরিমাণ আধান যখন নিয়ে এলাম তখন বিভবের মান হলো ভি, তাহলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়ালস টু সি ইন্টু ভি। তাহলে এবার ডি কিউ পরিমাণ আধানকে যদি এই অসীম দূরত্ব অর্থাৎ এ অবস্থান থেকে এই গোলকাকার ধারকটি অর্থাৎ বি অবস্থানে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করি। দেখো আমরা এখান থেকে পেয়েছি ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়ালস টু ডাব্লু এ টু বি ডিভাইডেড বাই কিউ। এখন আমি আনতে চাচ্ছি ডি কিউ পরিমাণ আধানকে, তাহলে ডি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে কত কৃতকার্য করতে হবে, ধরে নিচ্ছি ডি ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হবে, কারণ আধানের পরিমাণ যেহেতু খুব ক্ষুদ্র তাহলে কৃতকার্যের পরিমাণও খুব ক্ষুদ্র হবে। কোথা থেকে কোথায় নিয়ে আসছি, এ বিন্দু থেকে বি বিন্দুতে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বি বিন্দু হচ্ছে এই গোলকাকার ধারকটি। তাহলে কিউ পরিমাণ আধান নিয়ে আসার ফলে তার বিভবের মান কত ছিল, ভি। তাহলে এখানে আমাদের বিভব হচ্ছে ভি, আর ভি এ কত, ইনফিনিটি। ভি এ মানে হচ্ছে ভি ইনফিনিটি, সেটা কত, শূন্য। কারণ যা নিয়ে আমরা প্রত্যেকটি আধান চাই তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থানে থাকতে, অর্থাৎ অসীম দূরত্বে স্থিতিশক্তির মান সর্বনিম্ন কত, সেটা শূন্য। তাহলে এই যে স্থিতিশক্তির মান যদি শূন্য হয় তাহলে বিভবের মান শূন্য, এটা আমরা দেখেওছি আগেও। তাহলে এই অসীম দূরত্বে বিভবের মানটা শূন্য, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা জিরো। সেটা কত হবে, ডি ডাব্লু ডি কিউ। তাহলে এখান থেকে আমরা পেলাম ভি ইজ ইকুয়ালস টু ডি ডাব্লু ডিভাইডেড বাই ডি কিউ, বা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা পাচ্ছি ডি ডাব্লু ইজ ইকুয়ালস টু ভি ইন্টু ডি কিউ। তার মানে ডি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে কৃতকার্যের পরিমাণ কত হচ্ছে, ডি ডাব্লু। এবার আমি কি বললাম, এই আধানটিকে তো আমি একবারে নিয়ে যাচ্ছি না, ডি কিউ ডি কিউ ডি কিউ এভাবে করে আধানগুলোকে নিয়ে যাচ্ছি। তাহলে সম্পূর্ণ আধানটিকে নিয়ে আসতে আমার যদি কৃতকার্যের পরিমাণটা হয় ডাব্লু, তাহলে ডাব্লুটা আমরা কীভাবে পেতে পারি, এই ডিকিউ 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 করে নিয়ে যাওয়ার ফলে আমার কৃতকার্যের মান ডিডাব্লু 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 পেলাম। তাহলে সমগ্র ডিডাব্লুগুলোকে নিয়ে যোগ করে দিলে পরে আমরা পেয়ে যাব, অর্থাৎ আমি সমগ্র ডিডাব্লুকে নিয়ে ইন্টিগ্রেট করে দিলে পরে আমার টোটাল ডাব্লুটা অর্থাৎ টোটাল কৃতকার্যের মান সেটা পেয়ে যাব। তাহলে টোটাল কৃতকার্যের মান কত হবে, ডিডাব্লু ভ্যালুটা আমরা পেলাম ভি ডিকিউ, তাহলে ইন্টিগ্রেশন ওভার ভি ডিকিউ। এইবার দেখো এই এক্সপ্রেশনটা আমাদের কাজে লাগবে। এখানে আমরা পেলাম কিউ ইজ ইকুয়ালস টু সি ইন্টু ভি, তাহলে এখান থেকে আমরা একটু লিখতে পারি কি, ভি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি। দেখো এই ভ্যালুটা এখন বসাই, ভি এর ভ্যালুটা এখান থেকে বসাই, এখানে বসালে আমরা পাবো ইন্টিগ্রেশন ওভার কিউ ডিভাইডেড বাই সি ইন্টু ডি কিউ। এখন ইন্টিগ্রেশনটা কার উপরে হচ্ছে, কিউ এর উপরে, তাহলে কিউ এর লিমিটটা কি হবে, প্রাথমিক অবস্থানে কত আধান ছিল, আধানের পরিমাণ ছিল শূন্য, আর ফাইনাল অবস্থানে কত আধানকে আমি নিয়ে আসছি, প্লাস কিউ পরিমাণ আধানকে নিয়ে আসছি। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে প্লাস কিউ অবধি। এবার ক্যাপাসিটেন্স সি প্রত্যেকটি ধারকের জন্য সেই সি এর ভ্যালুটা ফিক্সড, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে 1/c আমাদের বাইরে থাকবে, ভেতরে পড়ে থাকবে কিউ ইন্টু ডি কিউ ইন্টিগ্রেশন ওভার 0 টু ক্যাপিটাল কিউ। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাবো 1/c, এটা হবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, লিমিট হবে 0 টু ক্যাপিটাল কিউ। এবার কিউ ভ্যালুটা যদি এখানে বসাই, এই ভ্যালুটা আসবে 1/c ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 2। একটু সুন্দর করে সাজিয়ে লিখলে এটা আমরা পাচ্ছি হাফ
কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এই যে কৃতকার্য করলাম সেই কৃতকার্যটা কি হলো? সেই কৃতকার্য ওই আধান সমষ্টির মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকলো। এই যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইউ, অর্থাৎ এই ধারকটির মধ্যে সেটা সঞ্চিত থাকলো, কারণ আধানগুলো তো ধারকটির মধ্যে রয়েছে। তাহলে আধানগুলির মধ্যে সঞ্চিত শক্তি রয়েছে মানে ধারকটির মধ্যে সঞ্চিত শক্তি সেটা কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইউ, তার মানে ইউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এটাই হচ্ছে একটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা। পেয়ে গেলাম আমরা, বোঝা গেল? তাহলে এটাই ছিল আজকের আলোচনার আমাদের মূল বিষয়। এবার এটাকে আমরা বিভিন্ন ফর্মে লিখতে পারি। কেমন? দেখো, আমরা এখানে পেলাম কিউ ইজ ইকুয়ালস টু সিভি, তাহলে কিউ এর জায়গায় আমরা সিভি বসাতে পারি। দেখি তো এখানে বসিয়ে কি পাই। এখানে আমরা পেলাম ইউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি, আবার কিউ এর জায়গায় আমরা বসাতে পারি সিভি, তাহলে সিভি ডিভাইডেড বাই সি, সিভি হোল স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা একটু রিরাইট করে লিখলে সি স্কোয়ার ভি স্কোয়ার, নিচে পাবো সি, তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার, নিচে পাবো এই যে 2 রয়েছে 2c, এখানে সি একটা সি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো ইউ ইজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। এটাও হচ্ছে একটা আলাদা ফর্ম। এটা কি আমি রিরাইট করে লিখলাম এরকমভাবে, এটাকেও তোমরা মনে রাখতে পারো, ইউ ইজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। এবার এটাকে আরেকটা ফর্মেও লেখা যায়, সেটা কীরকম? এটা একটু উপর দিকে তুলে দিই। দেখো, এখানে আমরা পেলাম কিউ ইজ ইকুয়ালস টু সিভি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এই সি এর ভ্যালুটা অর্থাৎ কিউ বাই ভি এখানে আমরা বসাতে পারি। দেখি বসিয়ে কি হয়। এখানে আমরা পেয়েছি ইউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, আর সি এর জায়গায় লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে কিউ এখানে একটা কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, ভিটা উপরে চলে যাবে। এখান থেকে আমরা পাবো ইউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ভি। তাহলে এখানে মোট আমরা 3টা এক্সপ্রেশন পেলাম, যেটা দিয়ে আমরা যে কোনো আমাদের সুইটেবল যেটা মনে হবে, যেই ক্ষেত্রে আমাকে যেটা দেওয়া থাকবে। কখনো দেওয়া থাকলো তোমাকে কিউ এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে, বলা হলো যে বলো তো ধারকটির মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির মান বা সঞ্চিত শক্তির মান কত, সেটা তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। যখন তোমাকে মনে করো সি এর ভ্যালু দেওয়া আছে আর ভি ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া নেই, তখন তোমরা এই ফর্মুলাটাকে ইউজ করবে। আবার মনে করো তোমাকে সি এর ভ্যালু দেওয়া নাই, শুধু কিউ আর ভির ভ্যালু দেওয়া আছে, বলা হচ্ছে সঞ্চিত শক্তির মান কত সেটা বের করো, তখন তোমরা এই ফর্মুলাটাকে ইউজ করবে। যেটা যে ক্ষেত্রে সুইটেবল হবে আমরা সেই ক্ষেত্রে সেই ফর্মুলাটাকে ইউজ করি, সহজে নির্ণয় করতে পারি। এইবার আমি শুরুর দিকে যেই কথাটা বলেছিলাম, তোমরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে আমি খুব সহজেই কিভাবে একটি ধারকের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করতে পারি, সেটা আমি তোমাদেরকে দেখাবো। চলো এবার দেখা যাক। এবার আমাদের একটু নর্মাল কমন সেন্স এখানে ব্যবহার করতে হবে। কীরকম? আমরা ধরে নিলাম কীরকম, এই হচ্ছে একটা গোলকাকার পরিবাহী, বা এক্ষেত্রে আমাদের বললাম কি একটা গোলকাকার ধারক, যার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এই যে গোলকাকার ধারকটিকে আমি আধান দিচ্ছি বাইরে থেকে, প্লাস কিউ পরিমাণ আধান একে আমি বাইরে থেকে দিচ্ছি। আর এই আধানগুলোকে আমরা কোথা থেকে এনে দিচ্ছি? যেমনটা একটু আগে আলোচনায় বললাম, সেটা আধানগুলো অ্যাকচুয়ালি রয়েছে আমার অসীম দূরত্বে, আর ইকুয়ালস টু ইনফাইনাইট ডিস্টেন্সে। সেখান থেকে আমি আধানগুলোকে এনে এই পরিবাহীটিকে দিচ্ছি। আর সমস্ত আধানগুলোকে তো একবার এনে দিচ্ছি না, অল্প অল্প করে এনে দিচ্ছি। তাহলে আধানের মান যত বাড়ছে আমাকে তত বেশি পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে, এবং সেই কৃতকার্য তার মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকছে, যেটাই হচ্ছে একটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তির মান। তাহলে ধরে নাও এই কিউ পরিমাণ আধানকে এই গোলকাকার ধারকটির মধ্যে নিয়ে আসতে আমাকে কত পরিমাণ কৃতকার্য করতে হয়েছে? ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। তাহলে একক ধনাত্মক আধানকে এই অসীম দূরত্ব থেকে এই গোলকাকার ধারকটির মধ্যে নিয়ে আসতে কত কৃতকার্য করতে হবে? ডাব্লু ডিভাইডেড বাই কিউ। আর তড়িৎ বিভবের ধারণা অনুযায়ী আমরা জানি যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটা জায়গাতে নিয়ে আসতে আমাকে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই হচ্ছে ওই জায়গার বিভব। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কত হবে? ডাব্লু ডিভাইডেড বাই কিউ। এটাই হচ্ছে এই গোলকাকার ধারকটির বিভব। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে আমরা লিখতে পারি ডাব্লু ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। তাহলে কিউ পরিমাণ আধানকে আমাকে এখানে নিয়ে আসতে যদি ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে ডাব্লু ইজ ইকুয়ালস টু হবে কিউ ইন্টু ভি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা একটু চিন্তা করো, এই যে আমি আধানটিকে নিয়ে এলাম, সমস্ত আধানকে কি আমি একবারে নিয়ে আসলাম না, অল্প 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 করে আধানগুলোকে আমি এখানে নিয়ে আসছি। তাহলে প্রাথমিক অবস্থায় এখানে তো কোনো আধান আমি আনতে পারিনি, তখন এর বিভবের মান কত ছিল? 0। তার মানে প্রাথমিক অবস্থায় কোনো কৃতকার্য করতে হয়নি। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি
ডাব্লু ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক অবস্থানে আমার কৃতকার্যের মান কত? শূন্য। কারণ প্রাথমিক অবস্থায় কোনো আধান নেই, কোনো বিভব নেই, তার মানে আধান শূন্য, বিভব শূন্য, তার মানে কৃতকার্য শূন্য। এবার আধানের মান যত বাড়ছে 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 বাড়ছে, বিভবের মান তত বাড়ছে বাড়ছে বাড়ছে, তার মানে বলতে পারি কৃতকার্যের মানও তত বাড়ছে। ফাইনাল অবস্থানে অর্থাৎ WF ফাইনাল অবস্থানে অর্থাৎ একদম যখন আমি প্লাস কিউ সম্পূর্ণ আধানকে এখানে নিয়ে আসলাম তখন বিভবের মান হলো কত? ভি। তাহলে সম্পূর্ণ আধানকে যখন নিয়ে এলাম তখন আমার ফাইনাল যে কৃতকার্য করতে হলো সেটা হলো কিউ ইন্টু ভি। তাহলে ইনিশিয়াল অবস্থায় আমার কৃতকার্যের মান শূন্য ছিল, ফাইনাল অবস্থায় কৃতকার্যের মান হচ্ছে এটা। তাহলে আমি তোমাকে যদি বলি বলো তো অ্যাভারেজ কৃতকার্য কত করতে হয়েছে? আমার গড় কৃতকার্য কত করতে হয়েছে? গড় কৃতকার্য কত হবে করতে? এখানে গড় কৃতকার্য হবে ইনিশিয়াল অবস্থায় যে কৃতকার্য প্লাস ফাইনাল অবস্থায় যে কৃতকার্য ডিভাইডেড বাই 2। গড় বের করার নিয়ম আমরা জানি। তাহলে গড় কৃতকার্য কত হয়েছে? ইনিশিয়াল অবস্থায় ছিল আমাদের 0, ফাইনাল অবস্থায় ছিল কিউভি ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমরা কত পেলাম? হাফ কিউ ইন্টু ভি। তাহলে এই যে কৃতকার্য আমাদের, সেই কৃতকার্যে কি হচ্ছে? তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইউ। তাহলে দেখো তো এই এক্সপ্রেশনটাই পেলে কিনা, যে এক্সপ্রেশনটা দিয়ে আমরা একটু আগেই পেলাম, এত বড় ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম হাফ কিউ ইন্টু ভি, এটা আমাদের নর্মাল কমন সেন্স দিয়ে এখানে বের করে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা পেলাম ইউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ভি। এবার এখানে যদি তুমি ইচ্ছা মতো ভাবে এই ফর্মুলাটাকে ইউজ করে কিউ ইজ ইকুয়ালস টু সিভি, তাহলে আমরা এখান থেকে ইজিলি সমস্ত এই বাকি দুটো রিলেশনকেও আমরা বের করে ফেলতে পারি। আমরা এখানে পেলাম কিউ ইজ ইকুয়ালস টু সিভি। তাহলে কিউ এর জায়গায় যদি সিভি বসাই তাহলে কি পাবো? ইউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ এর জায়গায় বসালাম সিভি ইন্টু ভি, তার মানে এখান থেকে পেলাম হাফ সিভি স্কোয়ার, যেটা এখানেও পেলাম। তাই না? আবার তুমি যদি এখান থেকে আবার এটাকে এইভাবে ইউজ করো যে তোমরা ভি এর জায়গায় বসালে কিউ ডিভাইডেড বাই সি, কিউ ইজ ইকুয়ালস টু সিভি, তার মানে ভি ইজ ইকুয়ালস টু কত? কিউ ডিভাইড বাই সি। তাহলে এখানে যদি তুমি তাই বসাও ইউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ ইন্টু ভি এর জায়গায় বসালে কিউ ডিভাইডেড বাই সি। তাহলে এখান থেকে তোমরা পেলে হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, ইউ এর মান, যেটা আমরা এখানে পেলাম। তাহলে দেখো আমরা আমাদের নর্মাল কমন সেন্স দিয়েও এটাকে আমরা বলতে পারি যে প্রাথমিক অবস্থায় যখন কোনো আধান ছিল না তখন তার কৃতকার্যের মান কত ছিল? শূন্য। যখন আমি অল্প 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 করে আধান এনে যাচ্ছি তার কৃতকার্যের মান বাড়ছে বাড়তে 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 আমরা যখন ফাইনাল প্লাস কিউ পরিমাণ আধানকে নিয়ে এলাম তখন তার বিভব হলো ভি। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ভি, তার মানে ফাইনাল কৃতকার্য মান হচ্ছে এটা। তাহলে আমাকে গড় কত পরিমাণ কৃতকার্য করতে হয়েছে? ইনিশিয়াল আর ফাইনাল যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। তাহলে এই আধানগুলোকে আমাকে অসীম দূরত্ব থেকে এই গোলকাকার ধারকটির মধ্যে নিয়ে আসতে গড় কত পরিমাণ কৃতকার্য করতে হয়েছে? ডাব্লু, সেটা কত? 0 প্লাস কিউ ইন্টু ভি ডিভাইড বাই 2। তাহলে ইউ ইজ ইকুয়ালস টু কত হলো? হাফ কিউ ভি। এবার কিউ এর জায়গায় যদি আমরা এই এক্সপ্রেশনটাকে বসাই সিভি, তাহলে এটা পেয়ে যাচ্ছি। আবার আমরা যদি ভি এর জায়গায় কিউ বাই সি বসাই তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের এই লেন্দি ক্যালকুলেশনটা করার পরে এখানে আমরা পেলাম। তাহলে তোমরা দুভাবেই এটাকে মনে রাখতে পারো, যদিও তোমাদের পরীক্ষায় সিলেবাস অনুযায়ী পরীক্ষাতে তোমাদের এইভাবেই নির্ণয় করতে বলা হবে, যে এইভাবে আমরা যে প্রসিডিওরটাকে তোমাদেরকে দেখালাম। পরিষ্কার? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ধারকের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালাটা কি হয়। সেটা 3টে রাশিমালা হতে পারে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদেরকে যে ডেটা সাপ্লাই করা থাকবে সেই ডেটা অনুযায়ী আমাদের ক্ষেত্রে যেটা সুইটেবল হবে সেই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।